গুড ইভিনিং ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা বন্ধুরা। ডক্টর রবীন বর্মনস ফেসবুক স্টাডি গ্রুপ প্রত্যহ রাত 8টা, টাইম একটু এদিক ওদিক হতে পারে। সমস্ত হোমিওপ্যাথিক জুনিয়র চিকিৎসকদের শেখানোর এক শুভ উদ্যোগ। ব্যক্তিগতভাবে আজকের পড়াবো মেজলস, হাম। আজকের বোঝাবো হাম, ইংরেজিতে তাকে বলা হয় মেজলস। হিন্দিতে বলা হয় ছোটি চেচক, পক্সকে বলা হয় বড়ি চেচক। হাম ডায়াগনোসিস করা, অনেকে চট করে ডায়াগনোসিস করতে পারে না। বাচ্চার জ্বর হয়েছে, বাচ্চা ঘ্যান ঘ্যান করছে, সর্দি কাশি, চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, অনেকে হাম হবে এটা বুঝতে পারছে না, যেটা whether the child is going to be suffering of measles অনেকে বুঝতে পারে না। যদি তুমি প্রথমেই বুঝতে পারো, যদি তুমি প্রথম থেকে ডায়াগনোসিস করতে পারো দি চাইল্ড ইজ গোয়িং টু বি সাফারিং অফ মেজলস, তাহলে তো তোমার ক্রেডিট। তাহলে তো তোমার রোগীরা ভাববে যে আমার ডাক্তারবাবু ঠিক ডায়াগনোসিস করতে পারছে বা পেরেছে। কি করে বুঝবে বাচ্চাটার হাম হবে কিনা বা হাম হতে চলেছে? তাকাবে না বাচ্চা। ফার্স্ট সিমটম বইয়ে অনেক কিছুই দেওয়া আছে, তবু নিজস্ব অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার একটা দাম সবসময় আলাদা। আমরা দেখেছি বাচ্চা তাকাতে পারছে না, চোখ খুলতে পারছে না, তাকাতে পারছে না, চোখ খুলতে পারছে না, চোখ বন্ধ, ঘ্যান ঘ্যান করছে, কান্না করছে, তাকাতে পারছে না। তখন কিন্তু গায়ে কোনো ইরাপশান দেখা দেয়নি। তাই হামের যে ইরাপশানস দেখা না দিলে তুমি হাম বলতে পারছো না। তাহলে দেখা দিলেই যদি বলবে আর দেখা দেওয়ার আগেই যদি বলবে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। দেখা দেওয়ার আগে তোমাকে বলতে হবে। কি করে? ঘ্যান ঘ্যান করছে বাচ্চা, চোখ খুলতে চাইছে না লাইটের দিকে, দিস ইজ দ্য স্ট্রংগেস্ট পিকিউলিয়ার আনকমন সিমটম। বাচ্চা কোলে করে নিয়ে মা এসছে, ছোট বাচ্চার সাথে করে নিয়ে এসছে, বাচ্চার চোখ খুলছে না লাইটের দিকে আর ঘ্যান ঘ্যান করে চলেছে, তাহলে কি তুমি হাম বলবে? না, হা করতে বলো, হা করতে বলো। অ্যাট দি লেভেল অফ দ্য আপার সেকেন্ড মলার টু, দাঁত যারা পড়েছ, 2 ইঞ্চি সার, যদি এখান থেকে ভাগ করি, এদিকে যা এদিকে তাই, আবার নিচে এদিকে যা এদিকে তাই, 2 দাঁত থাকে ইঞ্চি সার, তারপরে একটা বড় মতন ক্যানাইন, তারপরে 2 প্রিমলার, তারপর 3টে মলার। 2 1 2 3 2123। কীভাবে দাঁত সামনে থেকে, সামনের দিক থেকে সাইডের দিকে দাঁতের অ্যারেঞ্জমেন্ট হয়েছে? ফর্মুলা ইজ 21 23। গাড়ি নম্বর থাকে না যেমন 2 1 2 3। কেন? 2 ইঞ্চি সার, একটা ক্যানাইন, 2 প্রিমলার, 3টে মলার। তা মলারের ফার্স্ট সেকেন্ড থার্ড, এদিক থেকে গেলে ফার্স্ট মলার, সেকেন্ড মলার, থার্ড মলার। আর একটা মলার আছে, যে মলার ভিতর জীবনে বেরোয় না, কাজে লাগে না, বেরোনোর খালি চেষ্টা করে। 3টে যে মলার দাঁত, লাস্টে যে মাড়ি চিবানোর দাঁত, মোটা মোটা বড় বড়,
যে দাঁতগুলো তোলা খুব শক্ত, তার কারণ ওদের সোজা মূলোর মতন বা শালগমের মতন একটা শিকড় না, তিনখানা শিকড় তিন দিকে বেঁকে থাকতে পারে, তাই ওই দাঁত এক্সরে না করে কেউ তুলতে পারে না। গ্রামের দিকে একটা চট পেতে বস্তা পেতে একটা সাইকেল সারানো সাঁড়াশি নিয়ে আমি দাঁত তুলতে দেখেছি। ওই দাঁতগুলো কি হয়, যদি তিনটে শিকড় রুট একটু এদিক ওদিক সোজা না হয়ে এদিক ওদিক এরকম বেঁকে থাকে, এক্সরে বোঝে না, কিছুই জানে না, তো ভেঙে গিয়ে রুট থেকে দেয়। রুট থেকে গেলে ইনফেকশন হতে পারে, ইনফেকশন থেকে ক্যান্সার হতে পারে, ক্যান্সার থেকে মৃত্যু হতে পারে। তাই হাতুড়েদের কাছে যাওয়া খুব বিপদ, মানুষ বোঝে না, জানে না। তো ওই তিনটে মলারের পরে আরেকটা মলার দাঁত লুকিয়ে থাকে মাড়ির মধ্যে, যেটা বেরুতে চায়, বেরুতে পারে না, কাজেও লাগে না। যে প্রচণ্ডভাবে বেরুতে চায়, বেশি বদমাইশি করতে চায়, তা ওই মাড়ি ঠেলে ভিতর থেকে ওঠা খুব কষ্টকর হয়ে যায়। এত ব্যথা, এত কষ্ট, তাই চলতি কথায় রটেছে আক্কেল হচ্ছে তোর, আক্কেল দিচ্ছে তো ব্যথায়, তাই ওর নাম বলা হয় আক্কেল দাঁত। হোয়াট ইজ আক্কেল দাঁত? ইট ইজ দ্য হিডেন। হোমিওপ্যাথদের কাছে হিডেন শব্দটা খুব পরিচিত। হিডেন বা লেটেন্ট, লুকিয়ে থাকা। কারণ কি করে পরিচিত? সোরা, সোরার মধ্যে হিডেন শব্দ খুব ব্যবহার করে গেছে হ্যানিম্যান, সবাই করে যাচ্ছে হিডেন সোরা, হিডেন মায়াজম। তো ওই ফোর্থ মলার টুথ হলো হিডেন মলার। যখন বেরোতে চায় এত ব্যথা হয়, বেরোতে পারেও না, ভোগান্তি দেয়, তো একে বলা হয়, আরাম বলো নাটক বাদরদের মাদ্রাম, সেজন্য তাকে বলা হয় আক্কেল, হচ্ছে আক্কেল দাঁত। তো ওই সেকেন্ড মালাটা, ওটা ফোর্থ, ওটা যদি বেরোয় তাহলে ওটা ফোর্থ, ওর দরকার নেই। থার্ড, তার আগেরটা সেকেন্ড। তার উপরে সাদা সাদা স্পট দেখা যাবে, চিনির দানার মতন, লবণের মতন, হা করে দেখবে যে সাদা স্পট দেখা যাচ্ছে। তাহলে প্রথম হ্যাঁ, ভিডিওটা ডিস্টার্ব করছিল বন্ধুরা। ওকে বলা হয় কপ্লিক স্পট। কপ্লিক স্পট দেখতে পাবে হা করে। আমার সেই ছবি বইটা সামনে পাচ্ছি না, পরে দেখিয়ে দেবো কপ্লিক স্পট কাকে বলে, কীরকম দেখতে। তাহলে ভেরি বিগিনিং হা করিয়ে যদি টর্চ দিয়ে সাদা সাদা স্পট দেখা যেতে পারে, তুমি বুঝতে পারো যে দি চাইল্ড ইজ এ ভিকটিম অফ মেজেলস, হি ইজ গোয়িং টু বি সাফারিং অফ মেজেলস, হার্ম হতে চলেছে। এখন হার্ম হলো মেইন সিমটম ফটোফোবিয়া। চোখে দেখতে পায় না, ঝাপসা, কষ্ট হয়। দেখতে পায় না মানে কি? দেখতে চায় না, চোখ খুলতে চায় না। রেডনেস অফ দ্য আইজ, ওয়াটারিং, কনস্ট্যান্ট ওয়াটারিং, ওয়াটারিং অ্যান্ড ওয়াটারিং।
চোখ দিয়ে জল পড়ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে, সর্দি নাক দিয়ে ঝরছে, পাতলা পায়খানা হতে পারে, আর অসহ্য মেন্টাল ইরিটেবিলিটি বাচ্চাদের। এই হলো হামের একটা মেন সিমটম। তবে বেশিরভাগ ক্ষেত্রে ড্রপলেট ইনফেকশন থেকে হয়, যেমন ডিপথেরিয়া, যেমন চিকেন পক্স, যেমন করোনা ভাইরাস, যেমন টিউবারক্লোসিস। ড্রপলেট ইনফেকশন যেমন ইনফ্লুয়েঞ্জা, একবার হাসলে বা কাশলে কোনো রোগীর বহুদূর পর্যন্ত ভাইরাসগুলো ছড়িয়ে পড়ে। তাই যে কোনো একটা বাচ্চার হলে বা বাড়ির হলে, আশেপাশের হলে সাবধান হতে হবে। সাবধান হওয়া ছাড়া কোনো রাস্তা নেই। তো ইট স্প্রেড থ্রু দি ড্রপলেট ইনফেকশন। একে বলা হয় ড্রপলেট ইনফেকশন। সো একটা পোস্ট এটা আরম্ভ করেছি, এর মধ্যে কে লিখছে আমার গতকালের পোস্টটা নিয়ে কিছু বলুন। মঞ্জুর আলম, হোয়াট ইজ দ্য ফ্যাক্ট? ব্যাপারটা কি? বেবি কনস্টিপেশন নিয়ে এখন কেন বলবো? আমি একটা অন্য টপিক দিচ্ছি, এই মঞ্জুর আলমকে ব্লক করবো এরপরে। আমি একটা টপিক বলছি, তার মধ্যে কনস্টিপেশন নিয়ে বলতে বলছে, কি দুঃসাহস! ও তাহলে এটা বাদ দিয়ে ওর কথা মতন হঠাৎ কনস্টিপেশন আরম্ভ করবো? হোয়াট অডাসিটি দিস ইজ! হাউ ডিয়ার হি ইজ ইনাফ! আমি একটা টপিক আরম্ভ করেছি, সে মঞ্জুর আলম লিখছে যে বেবি কনস্টিপেশন নিয়ে বলুন। এদের ব্লক করা ছাড়ার উপায় কি? মুডটাকে অফ করে দিয়ে দেয় পড়ানোর। সো ড্রপলেট ইনফেকশনের মাধ্যম দিয়ে ছড়িয়ে দেয়। তবে একবার যদি অ্যাটাক হয়, হাই ডিগ্রি অব ইমিউনিটি হয়ে যায়। হাই ডিগ্রি অব ইমিউনিটি সাধারণত আর পরের বারে হয় না। তাহলে আমরা ডায়াগনোসিস মোটামুটি করতে পারলাম। সর্দি কাশির একটা টেন্ডেন্সি, অ্যাকুট ফ্লু অ্যান্ড কোরাইজা। বাচ্চা তাকাতে পারে না, চোখ খুলতে চায় না। যে বাচ্চা দেখবে চোখ খুলতে চাইছে না, আমি যখন এককালে প্রচুর প্র্যাকটিস করেছি, আমি দেখেছি বইয়ের সব সিমটম থাক, কিন্তু এক এক দেশে, এক এক জায়গায়, এক একটা পরিবেশে কোন সিমটমটা বেশি ইম্পর্টেন্ট। আমি দেখেছি হামের ক্ষেত্রে বাচ্চা চোখ খুলতে চাইছে না, আর চোখ খুলতে গেলেই তার বিরক্তি। ভেরি ইম্পর্টেন্ট সিমটম ক্লিনিক্যালি টু মি, হোয়াট আই হ্যাভ ফাউন্ড ইন মেনি কেসেস অ্যাট মাই আর্লি এজ। কনফার্ম ডায়াগনোসিস কি বললাম? ইরাপশন বেরোবে কোথায়? কানের পিছনে প্রথমে বেশি দেখা যায়, ঘাড়ের দিকে। কানের পিছনে লাল লাল, একটু বেশি টকটকে লাল। হামের সাথে পক্সের ভুল হওয়ার কোনো কারণ নেই। পক্সগুলো ভেসিকুলার, ফাঁপা ফাঁপা, একটু ছোট ফাঁপা ফাঁপা, ভিতরে যেন কিছু রস আছে। হামেরগুলো সলিড আর টকটকে ব্রাইট রেড, চেরি রেড, টকটকে লাল ভর্তি হয়ে আছে লাইন দিয়ে। ফস্কা টাইপের মোটেই না, সলিড টাইপের। সো মেজেলস। কিন্তু তার আগে আমি কপ্লিক স্পট যদি বুঝতে পারি, আমি টর্চ দিয়ে বলে দিতে পারি আপনার বাচ্চা মনে হয়। কনফার্ম তাও বলবে না, মেডিকেল সায়েন্সে কনফার্ম কিছু খুব বলা মুশকিল। বলতে হবে প্রবাবলি, পারহ্যাপস, এক্সপেক্টেড, রাফলি, মোরাললেস। মেডিকেল সায়েন্সে সবসময় 2, 2, 4 হয় না। কপ্লিক স্পটের মতন দেখলে তুমি ভুল হয়ে যায়, হাম না হতেও পারে। তাই আমরা সবসময় বলি এই ধরনের শব্দগুলো ইউজ করতে হবে। মনে হচ্ছে, আশা করা যায়, হতে পারে, পারহ্যাপস, প্রবাবলি, এক্সপেক্টেড, রাফলি, মোরাললেস, মনে করতে হবে এরকম। ট্রিটমেন্ট, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট।
প্রথমে যদি বুঝতে পারা যায় যে হাম বেরোচ্ছে, হাম হতে চলেছে, সিমটম পাচ্ছি, অল্প অল্প বেরিয়েছে, কোনো সিমটম মিলুক না মিলুক, সালফার 200 এক ডোজ দেওয়া যেতে পারে টু ব্রিং আউট দ্য ইরাপশনস ভেরি নাইসলি। চট করে যাতে ইরাপশনসগুলো বেরোতে পারে সালফার। তো সালফার দুইভাবে দেওয়া যেতে পারে। প্রথমে একটু ইচিং টিচিং থাকলে তো ভালোই, তাও যদি না থাকে তাহলে সালফার 200 এক ডোজ বা 2 ডোজ দেওয়া যেতে পারে 200 টু ব্রিং আউট দ্য ইরাপশনস। চটজলদি ইরাপশনসগুলো বেরিয়ে আসুক, তাহলে তোমার কাজ ইজি হয়ে যাবে। ইয়োর টাস্ক উইল বি ইজি অ্যান্ড ইজিয়ার অ্যান্ড ইজিয়েস্ট। ইচিং যদি থাকে, চুলকায়, আরও ভালো, খুব চুলকাচ্ছে, দিতে হবে এমন কোনো কথা না। এটা আমি একটা প্র্যাকটিক্যাল নলেজ থেকে বলছি এবং অনেকের বইও আছে। তো সালফারের স্টেজ দুটো, একটা ইনিশিয়াল স্টেজ, আমি কি সিমটম কিছু বুঝি আর না বুঝি, চেষ্টা করি না করে প্রথমে সালফারে মেরে দিই যদি, তাহলে আমার পরিষ্কার বেরিয়ে গেলে অনেক কমপ্লেন কমে যায়। যখন সাপ্রেসড থাকে, রিপারকাস্ট থাকে, এক্সিমেটাস কন্ডিশনসগুলো নন ডেভেলপড থাকে, ম্যাল ডেভেলপড থাকে, তখন নানা রকম কমপ্লেন হয়, মেনিনজাইটিস, এনকেফেলাইটিস, ইরিটেশন অফ দ্য ব্রেন, সেইগুলো তো কমে যাবে বেরিয়ে গেলে। অ্যান্ড সালফার ডাজ দ্যাট, সেই কাজটা করতে পারে। তো সালফার আমি একদম প্রথমে চোখ বন্ধ করে 200 দুটো ডোজ দিতে পারি, কিংবা সিমটম মিলে গেলে অন্য ওষুধও দিতে পারি। কিছু যদি বুঝতে না পারি, বেরোচ্ছে না ভালো করে, 4 দিন জ্বর হয়ে গেছে, ডাক্তারবাবু আমার বাচ্চার কি হলো, এই তো অনেকে বলছে হাম, অনেকে বলছে মাসি পিসি, কি হবে তুমি নিজেও বুঝতে পারছো না, ইউ মে প্রেসক্রাইব সালফার 200 2 ডোজ। নেক্সট, সালফারের একটা স্টেজ হচ্ছে লাস্ট, মাঝখানে আর না, যখন সেরে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু চুলকাচ্ছে, যাতে আর ফার্দার কোনো কমপ্লেন না হয়, কমপ্লিকেশনস না আসে, টু ক্লোজ দ্য ট্রিটমেন্ট। এবং হ্যানিম্যানের অ্যাডভাইস আছে, টু কমপ্লিট দ্য কোর্স অফ দ্য ট্রিটমেন্ট অফ অ্যান অ্যাকিউট ডিজিজ ইউ মে প্রেসক্রাইব on strong antisoric, and sulfur is no doubt the king of antisoric. দেওয়া যেতে পারে, কোনো কমপ্লেন না আসে তার জন্য দিতে পারি, কিংবা যদি এসেও যায়, একটা কাশি এসে গেল, চুলকাচ্ছে, কোনো সিমটম কিছু পাচ্ছি, সালফারে কিছু দুই একটা সিমটম থাকলে আমি দিতে পারি। সো সালফার হ্যাজ 2 roles, at the beginning and at end. মাঝখানেও সালফার দিতে পারি যদি খুব চুলকাচ্ছে এবং জ্বালা করছে, খুব চুলকাচ্ছে এবং জ্বালা করছে, ঠান্ডাতে রিলিভ হচ্ছে, সালফার প্রেসক্রিপশন করতে পারি। কিন্তু সাধারণত প্রথমে ওইভাবে দেওয়া যেতে পারে, কিংবা লাস্টে কমপ্লিকেশনে দেওয়া যেতে পারে। মাঝখানের ওষুধগুলোর মধ্যে ভেরি 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 ইম্পর্টেন্ট মেডিসিন ইজ জেলসিমিয়াম। জেলসিমিয়াম ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর মেজেলস, হাম। কি সিমটম? কালকে যা বলেছি তাই, গতকাল। তবে ট্রিমেন্ডাস উইকনেস, খুব দুর্বলতা, পিপাসা নেই, বাচ্চার চোখ খুলতে চাইছে না, ট্রিমেন্ডাস উইকনেস, ঘুম ঘুম ভাব, বাচ্চা চোখ খুলছে না, চুপচাপ পড়ে থাকতে চাইছে, জেলসিমিয়াম। পোটেন্সি 630, 6 ডোজ, 7 ডোজ, 8 ডোজ, 3 ঘন্টা 4 ঘন্টা পর পর। ব্রায়োনিয়া is another important medicine for measles.
ওই চুপচাপ পড়ে আছে। জেলসিমিয়ামের জিভ বের করতে গেলে কাঁপবে। ব্রায়োনিয়ার জিভটা কোটেড, হোয়াইট কোটেড। বাচ্চা মাঝে মাঝে জল চাইছে, পায়খানা করছে না, খ্যাট খ্যাট ঘ্যান 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 করছে, কারণ ইরিটেবল টেম্পারামেন্ট। তাহলে পিপাসা, ইরিটেবল টেম্পারামেন্ট, চুপচাপ শুয়ে আছে, কনস্টিপেশন, জিভ শুকনো, জিভ কোটেড, ব্রায়োনিয়া দিতে পারি, আর্সেনিক অ্যালবা দিতে পারি। ওইরকম প্রস্ট্রেশন থাকবে। ওই যে ফেসবুকে দেখি, এই 3টে ওষুধ বললাম এই রোগের, এই 2টি ওষুধ বললাম এই রোগের, না, দ্যাট ইজ নট হোমিওপ্যাথি। কোন রোগের জন্য, কোন রোগীর জন্য 2-3টি ওষুধ বলে দিলাম, ইট ইজ মিসগাইড টু ইউ, misguide to the junior professions. There is no hard and fast rule for homeopathic treatment because we treat the patient, not the disease. Individuality is our motto. স্বতন্ত্রীকরণ নীতি হলো আমাদের সাফল্যের চাবিকাঠি। আমরা তা করতে পারি না। এইটা বন্ধাত্বের ওষুধ, এই 3টে টনসিলাইটিসের ওষুধ, এইটা ওই ওষুধ। নো নো নো, দ্যাট ক্যান নট বি। হামের ক্ষেত্রে তা হতে পারে না। পালসিটারের লক্ষণ থাকলে পালসিটার দিতে হবে। পিপাসা নেই, জেলসিমিয়ামও পিপাসা নেই, কিন্তু জেলসিমিয়ামের দুর্বলতা বেশি, পালসিটারও তো দুর্বল নেই, শান্তশিষ্ট, চুপচাপ শুয়ে আছে, কোনো অনুযোগ নেই, কোনো অভিযোগ নেই, একটু জল খাবি, নো পিপাসা, রাদার পেশেন্ট ইজ ডায়রিক, একটু লুজ স্টুল হতে চায়। শান্তশিষ্ট বাচ্চা, জিভটা শুকনো, পিপাসা নেই, ওই মে প্রেসক্রাইব পালসিটিলা। আর্সেনিক বলছিলাম, আর্সেনিকের মেইন সিমটম হচ্ছে একটা দুর্বলতা, বাচ্চা অস্থিরতা আছে, ছটপটানে আছে, পিপাসা চাইলে অল্প অল্প খেতে পারি, কিন্তু এই ইরাপশানের ক্ষেত্রে পক্স হোক বা হাম হোক, আর্সেনিকের ইরাপশানসগুলো ব্ল্যাক হয়ে যায় জলদি, কুইকলি, ভেরি কুইক। The eruptions are turned into black color. এমনকি আর্সেনিকের জীবও ব্ল্যাক হয়ে যায়। So blackness is one of the peculiar symptoms of arsenic. ক্যাম্ফর ভাবতে পারি আমরা। ক্যাম্ফর, কুপ্রামেট, জিঙ্কাম মেটালিকাম, সালফার, এই 4টে ওষুধ মনে রাখতে হবে, একটা আলাদা গ্রুপ হামের ক্ষেত্রে। কি কি বললাম? ক্যাম্ফর, কুপ্রামেট, সালফার অ্যান্ড জিঙ্কাম মেটালিকাম। যখন হামটা বেরুচ্ছে না, ডাক্তারবাবু আমার বাচ্চার তো 4 দিন 5 দিন জ্বর হয়ে গেল, হাম এখনো বেরুচ্ছে না, ইরিটেশন অফ দ্য ব্রেন চলছে, ছটপট করছে বাচ্চা, ঘ্যান ঘ্যান করছে, কারণ due to maldevelopment of the eruptions. এই 4টে পার্থক্য কি? সালফারে প্রথমেই দেওয়া যেতে পারে, চুলকানি বেশি, ইরিটেশন বেশি। ক্যাম্ফর, উইথ কোল্ডনেস অফ দ্য বডি, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, হাম ঠিকমতো বেরোচ্ছে না, সর্দি আছে খুব, নেজাল ডিসচার্জ আছে, উইথ কোল্ডনেস অফ দ্য বডি, শরীর ঠান্ডা হয়ে যায়। Camphor is a very, very important drug in case of measles. শরীর ঠান্ডা হয়ে যায়। সারা শরীর, যখন যে কোনো রোগে সারা শরীর ঠান্ডা হয়ে যায়, খুব ঠান্ডা হয়ে যায়, when the cold sweat, when there is cold sweat, ঠান্ডা ঘাম, cold breath, শ্বাস প্রশ্বাস ঠান্ডা, জিভ ঠান্ডা, কোল্ড টাং, ভয়েস লস্ট, স্বর ভঙ্গ হয়ে গেছে, দ্য রেমেডি ইজ কার্বোভেস। দিস রেমেডি মে সেভ এ লাইফ। অ্যালেন স্কিনট, রিলেশনের আগের লাইন। অ্যালেন স্কিনট, ইন দ্য কোল্ড, ওয়েন দ্য কোল্ড সোয়েট, কোল্ড ব্রেথ, কোল্ড টাং, ভয়েস লস্ট, দিস রেমেডি মে সেভ এ লাইফ।
মনে রেখে দিও, কার্বোভেজ রিলেশনের আগের লাইন। ঠান্ডা বলছিলাম, সেই উদাহরণ দিয়ে দেখালাম। কার্বোভেজ, অ্যালেন স্কিনার্স, দিস ইজ রিলেশন। রিলেশন, রিলেশনের আগের প্যারা, ইন দ্য লাস্ট স্টেজিস অফ ডিজিজ উইথ কপিয়াস, কপিয়াস মানে প্রচুর পরিমাণে, কপিয়াস কোল্ড সুইট, কোল্ড ব্রেথ, কোল্ড টাং, ভয়েস লস্ট, দিস রেমেডি মে সেভ ই লাইফ। কোল্ড সুইট অন দ্য ফোরহেড, কপালে খুব ঠান্ডা ঘাম, ঠান্ডা ঘাম কপালে প্রচুর পরিমাণে, পিকিউলিয়ার আনকমন সিমটম, কপালে খুব ঠান্ডা ঘাম, খুব ঠান্ডা ঘাম কপালে। ইউ মে থিঙ্ক অফ ভিরেট্রাম অ্যালবাম। প্রফিউজ কোল্ড সোয়েট ওভার দ্য ফোরহেড, ভিরেট্রাম অ্যালবাম। ফার্স্ট পেজ, 3টে প্যারার পরে, যারা মুখস্থ করেছে দেখে নেবে। লাস্ট, ভিরেট্রাম অ্যালবাম, কোল্ড পারস্পিরেশন অন দ্য ফোরহেড, কপালে খুব ঠান্ডা ঘাম, যে রোগী হোক না কেন কপালটা ঠান্ডা ঘামে ভরে যাচ্ছে, কপালটা ঠান্ডা ঘামে ভরে যাচ্ছে, সারা কপাল ঠান্ডা ঘাম। ইউ মে থিঙ্ক অফ ভিরেট্রাম অ্যালবাম। সারা শরীর ঠান্ডা ঘাম, কার্বোভেজ অ্যান্ড ট্যাবেকাম। এখানে লেখা আছে ব্র্যাকেটে, ওভার এন্টায়ার বডি ট্যাবেকাম উইথ নিয়ারলি অল কমপ্লেন্টস। যে কোনো রোগের সাথে হোক না কেন, তাহলে কপালে ঠান্ডা ঘাম। আমরা ভিরেট্রাম অ্যালবামের কথা একবার মনে করব। আর এই ভিরেট্রাম অ্যালবাম ওষুধ, এখন কলেরা কমে গেছে বলে আমার এর দাম কমে গেছে, এর দরদ কমে গেছে, এর ওয়েট কমে গেছে। প্রফিউজ ভমিটিং উইথ প্রফিউজ পার্জিং, ডায়রিয়া, প্রচুর পরিমাণে বমি করছে, প্রচুর পরিমাণে পায়খানা, তার সাথেই পিকিউলিয়ার সিমটম, কোল্ড সুইট অন দ্য ফোরহেড। তাই আমি কবিতার ছন্দে বলি, প্রচুর পায়খানা, প্রচুর বমি, কপালে ঠান্ডা ঘাম, তার নাম ভিরেট্রাম অ্যালবাম। দেখে নাও। ভায়োলেন্ট ভমিটিং উইথ প্রফিউজ ডায়রিয়া, ভায়োলেন্ট ভমিটিং উইথ প্রফিউজ ডায়রিয়া। তাহলে আমরা ক্যাম্ফোর পড়াতে গিয়ে, ক্যাম্ফোর বলতে গিয়ে তুলনামূলক মেডিকেল, বাংলায় যে শব্দটা বলা হয়, ইংরেজিতে বলা হয় কম্প্যারিজন করা। কম্পেয়ার করা হয়েছে একটা সিমটমের সাথে অন্য সিমটমের। এই কম্পেয়ার করে ম্যাথমেটিকা না শিখলে ম্যাথমেটিকা মনে রাখা খুব মুশকিল। তাহলে কপালে ঠান্ডা ঘাম, ভিরেট্রাম অ্যালবাম। সারা মুখে ঠান্ডা ঘাম, অ্যান্টিমোনিয়া টার্টারিকাম, সারা মুখে ঠান্ডা ঘামে ভরে যায়। অ্যান্টিমটার্ট মনে রাখতে হবে, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। ফার্স্ট পেজ, প্রথম থেকে 4-5টা প্যারা পরে অ্যালেন স্কিনার্স দেখব অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম। ফেস কোল্ড ব্লু পেল, covered with cold sweat, bracketed ট্যাবেকাম। ট্যাবেকামে সারা শরীর হতে পারে, কপালেও হতে পারে। তাহলে অ্যান্টিমোনিয়াম টার্টারিকামে আমরা কি পেলাম? ফেস কাভার্ড উইথ কোল্ড সোয়েট। আর হামের ক্ষেত্রে যদি সারা শরীর ঠান্ডা হয়ে যায়, ঘাম নেই কিন্তু সারা শরীর ঠান্ডা ঘামে ভরে যাচ্ছে এবং ইরাপশন ঠিক মতো বেরোচ্ছে না, the drag is camphor. So সারা শরীর ঠান্ডা ঘাম, মুখ ঠান্ডা ঘাম, হিপোক্রেটিক ফেস, হাম হোক, অন্য পক্স হোক এবং হামের পরের যাবতীয় কষ্ট, ক্যাম্ফোর কর্পূর থেকে তৈরি, কজনে ব্যবহার করি আমরা, আমি অনেক কেস সাকসেস হয়েছি। ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অল সিকুইলি অফ মেজেল, সিকুইল মানে ব্যাড এফেক্টস, আফটার এফেক্টস। হামের পরে যত রকম প্রবলেম যদি অ্যারাইজ করতে পারে, হামের পরে খুব প্রবলেম অ্যারাইজ করে, দুর্বলতা হোক, আর সব থেকে অসুবিধা হতে পারে ম্যাস্টাইটিস, অর্কাইটিস,
নিউমোনিয়া। সো লেখা আছে ক্যাম্ফর, লাস্ট পেজ, রিলেশনের আগের লাইন বের করব, দেখাবো। ক্যালকেরিয়া ফস, ক্যাম্ফর, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, মেজলস অ্যান্ড স্কারলেটিনা, when eruption does not appear, eruption ঠিক মতো বেরোচ্ছে না, with pale or cold blue Hippocratic face, হিপোক্রেটিক বসে গেছে ঠান্ডা ফেস, চাইল্ড উইল নট বি কভার, কিন্তু বাচ্চা কাভার চায় না, অল সিকুইল অফ মেজেলস, হামের পরের যাবতীয় প্রবলেম। সো অ্যালেন স্কিনটের মোজাম্মেল সাহেব, এইটা অরিজিনাল বই, যে সব একই বই, বলতে হবে যে অরিজিনাল বই চাই অ্যালেন স্কিনটের। অনেকে অ্যালেন স্কিনট নিয়ে নিজেরা ওস্তাদি করে সাজিয়েছে, এটা ওখানে দিয়েছে, ওটা এখানে দিয়েছে, সেইটা নাই, অরিজিনাল বই বলতে হবে। জেইন পাবলিশার বের করে একটা অরিজিনাল, আর একটা দিল্লির একজন ডাক্তার নিজের ইচ্ছা মতো এদিক ওদিক করেছে। তো আমি আমি ক্যাম্ফর ভাবতে পারি, হাম যখন ঠিক মতো বেরোচ্ছে না, ক্যাম্ফর, সালফার, কুপ্রাম মেটালিকাম, কুপ্রাম মেটালিকাম, সেকেন্ড পেজ, সেকেন্ড প্যারা, কুপ্রাম মেটালিকাম, হাম যখন ঠিক মতো বেরোয় না, ইট এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, রিপারকাস্ট ইরাপশনস। কুপ্রাম মেটালিকাম বের করলাম, দেখো কুপ্রাম মেটালিকাম ফার্স্ট পেজ, কুপ্রাম মেটালিকাম সেকেন্ড পেজ, সেকেন্ড প্যারা বলেছিলাম ব্যাড এফেক্টস অফ রিপারকাস্ট ইরাপশনস, তার মানে ব্র্যাকেটে অফ নন ডেভেলপড জিঙ্কাম মেটালিকাম, রেজাল্টিং ইন, তার জন্য কি হতে পারে, ব্রেন অ্যাফেকশন হতে পারে, স্পাজম, কনভালশনস, তড়কা হতে পারে, বমি হতে পারে, ভমিটিং। সো জিঙ্কাম মেটালিকাম বলেছিলাম, কুপ্রাম মেটালিকাম, কুপ্রাম মেটালিকাম, ক্যাম্ফোর, সালফার, জিঙ্কাম মেটালিকাম। এই হাম ঠিক মতো না বেরিয়ে ব্রেনের ইরিটেশন, জ্বর কমছে না, জ্বর কমছে না, তড়কা হচ্ছে, কনভালশন হচ্ছে, খিঁচুনি হচ্ছে, অ্যালোপ্যাথির কিচ্ছু করার নেই, খালি প্যারা, আর জ্বর নামবে না, যতক্ষণ ইরাপশান পুরোপুরি বেরোবে না ততক্ষণ জ্বর নামবে না। অ্যালোপ্যাথি ডাক্তাররা প্যারাসিটামল দিয়ে যায়, দিনের পর দিন বহু বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়। আমি ফেসবুকেই দেখেছি অনেক বাচ্চা, তারপরে এইখানে হসপিটাল, ওইখানে ভর্তি করো, ওইখানে পরীক্ষা করো, বাচ্চার দি চাইল্ড হ্যাজ গন আউট ফ্রম দ্য ওয়ার্ল্ড, দি চাইল্ড ওয়াজ অ্যাটাকড বাই দ্য ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডেথ। কিন্তু হোমিওপ্যাথির কাছে যায়নি, নাক ছিটকিয়েছে। সো কুপ্রা মেটালিকাম, when the patient protrudes the tongue, জিভ যখন বের করে, জিভটা যখন বের করে, কনস্ট্যান্ট প্রট্রুশন অ্যান্ড রিট্রাকশন অফ টাং, জিভটা যেন বের করতে পারছে না, সাপের মতো কাঁপে, লাইক 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 ল্যাকিসিস, সাপ কী করে, ফোনা, ল্যাকিসিসের মধ্যে এই সিমটম আছে, প্রস্ট্রুশন। অ্যালেন স্কিনটে বানান ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, কেউ ঠিক করে না, দেখাচ্ছি আমি। কুপ্রাম মেটালিকাম, এখানে দেখিয়েছিলাম ব্যাড এফেক্টস অফ রিপারকাস্ট ইরাপশনস, ফার্স্ট পেজ, লাস্ট প্যারা, তার আগের প্যারা, কনস্ট্যান্ট প্রস্ট্রেশন আছে, এটা প্রট্রুশন হবে, কনস্ট্যান্ট প্রট্রুশন অ্যান্ড রিট্রাকশন অফ দ্য টাং লাইক এ স্নেক, ব্র্যাকেটে ল্যাকিসিস, ল্যাকিসিসের মতন জিভটা খালি বের করে আরই করে। তাহলে আমরা এরকম হাম ঠিক মতো না বেরোলে কুপ্রামেট ভাবতে পারি, কুপ্রামে কাশি থাকতে পারে, স্প্যাজমান কনভালশনস হবে, হাত পায়ের, হাতের আঙুল টাঙুলগুলো এরকম বেঁকে যেতে পারে, স্প্যাজমস অ্যান্ড কনভালশনস, জিভটা বের করে আবার ঢুকায়, কনস্ট্যান্ট প্রট্রুশন অ্যান্ড রিট্রাকশন অফ দ্য টাং লাইক এ স্নেকস, লাইক ল্যাকিসিস, উইথ রিপারকাস্ট ইরাপশনস, নন ডেভেলপড ইরাপশনস, not coming out the eruptions. And another medicine is জিঙ্কাম মেটালিকাম, হাম বেরোতে পারছে না, হাম ঠিক মতো না বেরিয়ে ওই রকম কনভালশন হতে পারে, তড়কা হতে পারে, নানান রকম সিমটম হতে পারে, জিঙ্কাম মেটালিকাম।
ডোজ 30-100, ডোজ তো বারবার কি বলবো, 30-100 দিতে হবে। 30 4 ডোজ 5 ডোজ দাও, 200 2 ডোজ দাও, দ্যাটস এনাফ। ডোজ নিয়ে অত মাথা ব্যথা করার কোনো কারণ নেই, কাজ হবেই হবে। সো জিঙ্কাম মেটালিকাম ওই রকম বেরোতে পারে না, তারপরে কমপ্লেন হয়। জিঙ্কাম মেটালিকাম যখন ঠিক মতো না বেরোতে পারে না, দুর্বল হয়ে যায়। জিঙ্কামে বেরোতে পারে না, শরীর দুর্বল, দুর্বলের জন্য বেরোতে পারে না, দুর্বলের জন্য বেরোতে পারে না জিঙ্কাম মেটালিকাম। হাত পা একটা পিকুলার সিমটম, এক হাত এবং এক পা নাড়াতে থাকে, একদিকের হাত এবং পা নাড়াতে থাকে। অটোমেটিক মোশন অফ অন হ্যান্ড অ্যান্ড অন লেগ অর হেড, অটোমেটিক মোশন জিঙ্কাম মেটালিকামের একটা পিকিউলিয়ার সিমটম। অ্যাপোসাইনাম, ব্রায়োনিয়া, হেলেবরাস এসব ওষুধে এই সিমটম আছে, এত বলে আমি মাথা খারাপ করতে চাই না। সো কনভালশন হতে পারে, তর্কা হতে পারে, তর্কা হতে পারে। দিস ইজ আওয়ার জিঙ্কাম মেটালিকাম। দেখাবো জিঙ্কাম মেটালিকাম, কোপ্রাম মেটালিকাম, সালফার। So জিঙ্কাম মেটালিকাম, person suffering from cerebral and nervous exertions, defective vitality, brain or nerve power wanting, too weak to develop exanthemata, এত দুর্বল যে হামের এক্সাংথিমাটা বেরোতে পারছে না, ভেরি উইক। Incessant and violent fidgety feeling in the feet or lower extremities must move them constantly. হাত পা প্রায় নাড়াতে থাকে, প্রায় নাড়াতে থাকে। ফার্স্ট পেজ লাস্ট লাইন, অটোমেটিক মোশন অফ হ্যান্ডস অ্যান্ড হেড, হাত পা অটোমেটিক নাড়াতে থাকে। অফ ওয়ান হ্যান্ড অ্যান্ড হেড, একটা হাত বা মাথা। অ্যাপোসাইনাম, ব্রায়োনিয়া, হেলেবরাস আগেই বলেছিলাম। So convulsions during dentition, during non-developed of, তাহলে আমি কি বললাম? হাম যখন ঠিক মতো বেরোতে পারে না, বই খুলে খুলে আমি দেখিয়ে দিলাম সালফার, সালফার, কুপ্রাম মেটালিকাম, জিঙ্কাম মেটালিকাম আমি দেখালাম, এবং ক্যাম্ফর, এবং তাদের কার কোন স্টেজ সেটা আমি দেখিয়ে দিলাম। Another important medicine is অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, অ্যান্টিম ক্রুড। দুটি মাত্র সিমটম, অ্যান্টিম ক্রুড প্রেসক্রিপশন করবে এবং ম্যাজিকের মতো রেজাল্ট দেখবে। দুটি মাত্র সিমটম, একটা হলো মাইন্ড খিটখিটে, খিটখিটে, ফ্রেটফুলনেস, অবস্টিনেসি। খাবো না, উঠে বস, রাখতে উঠে দেখবে না, না না তো না, হ্যাঁ করানো যাবে না। সিভিয়ার অবস্টিনেসি, কন্ট্রারি। হাত পালস দেখতে গেলাম, পালস কাং করে সরিয়ে নেবে। একটা হলো মেন্টালি বদমেজাজ, জেদি, আর একটা জিভ বের করো, সাদা দুধের স্বর লেগে আছে, আর কিচ্ছু লাগবে না অ্যান্টিম ক্রুডে। মেন্টাল ইরিটেবিলিটি, অবস্টিনেসি, কন্ট্রারি, হেড স্ট্রং অ্যান্ড থিক মিল্কি হোয়াইট কোটিং টাং। আমরা আমার ক্লাস আছে অন্য 9:30, আর বেশিক্ষণ পড়াতে পারবো না, নোটিশ দিয়ে দিয়েছে তারা। তাহলে আমরা অ্যান্টিএমটার দিতে পারি যখন ব্রঙ্কোনিউমোনিয়া বেশি প্রমিনেন্ট থাকে। When the patient coughs, there appears to be a large collection of mucus in the bronchi as if mass would be expectorated but nothing comes up. অ্যান্টিমটার ব্রঙ্কোনিউমোনিয়া যদি বাচ্চার দেখা দেয়, তাহলে এই একটাই সিমটম, অ্যালেনস্কি নোট, ফার্স্ট পেজ, থার্ড প্যারা। মনে হয় যখন কাশছে অনেক কফ বেরোবে, বুকের মধ্যে ঘর ঘর করছে, কিন্তু কফ বেরোচ্ছে না, এবং জিভটা সাদা। অ্যান্টিম ক্রুডের মতন অত সাদা নয়, হালকা সাদা, লাইক ব্রায়োনিয়া, লাইক পালসিটিলা। এবং অ্যালেনস্কি নোট থার্ড প্যারা, অ্যালেনস্কি নোট থার্ড প্যারা। When the patient coughs, যখন কাশে,
দেয়ার অ্যাপিয়ার্স টু বি, মনে হয়, এ লার্জ কালেকশন অফ মিউকাস ইন দ্য ব্রঙ্কাই। ব্রঙ্কাসের মধ্যে মনে হয় অনেক শ্লেষ্মা কফ বসে আছে। এত ঘর ঘর করে কাশছে, কি মনে হচ্ছে? মনে হচ্ছে, ইট সিমস, যেন মনে হচ্ছে অ্যাজ ইফ মাস উড বি এক্সপেক্টোরেটেড, বোধহয় গাদাখানেক কফ বেরোবে। বাট 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 নাথিং কামস আপ। মনে হচ্ছে যেন অনেক বেরোবে, কিন্তু কি হলো? এরম করে না, কাঁচকলা, কাঁচকলা দেখিয়ে দিল, কিচ্ছু বেরোবে না, কিচ্ছু বেরোবে না। তাহলে ব্রঙ্কনিউমোনিয়া যদি হয়, জীব যদি হালকা সাদা থাকে, মনে হচ্ছে ঘর ঘর করছে, অনেক কফ বেরোবে, কিন্তু কোনো কফ বেরোচ্ছে না, আমরা অ্যান্টিমটার ভাবতে পারি, আমরা মাতসল ভাবতে পারি, যেখানে এরকম ঘাম থাকবে, রাত্রিবেলা বেশি চুলকাবে, রাত্রিবেলা ছটফট করবে, অস্বস্তি করবে, মুখ দিয়ে লালা পড়ছে, পাতলা পায়খানা করছে, খুব দুর্গন্ধ, আমরা মাতসল ভাবতে পারি। আমরা ইউপ্রেশিয়া ভাবতে পারি, যখন চোখ দিয়ে পানি পড়ছে, জল পড়ছে, প্রচুর পরিমাণে চোখ দিয়ে জল পড়ছে, আমরা ইউপ্রেশিয়া ভাবতে পারি। যখন একটু বয়স্ক বাচ্চা 8 বছর, 10 বছর, 12 বছর, 14 বছর বলছে আমার সারা শরীর ব্যথা, হাড়গোড় ভেঙে গেছে, হাড়গোড় ভেঙে গেছে, হাড়গোড় ভেঙে গেছে, সকালের দিকে জ্বর বাড়ছে, আমরা ইউপেটিরাম পারপুলিয়েটাম ভাবতে পারি। আমরা জিঙ্কাম মেটালাম তখন দেবো যখন মাথা নড়ছে, হাত নড়ছে, পা নড়ছে, পায়ের গোড়াঙ্গুল নাড়াচ্ছে, খুব দুর্বল, হাম বেরোতে পারছে না, স্পাজম হতে পারে, কনভালশন হতে পারে, আমরা জিঙ্কাম মেটালিকাম ভাবতে পারি। আমরা কুপ্রা মেটালিকাম ভাবতে পারি যখন হাম বেরোচ্ছে না। আমি একটু তাড়াতাড়ি বলছি, কারণ আমার আরেকটা ক্লাস রয়েছে। আমরা কুপ্রা মেটালকে ভাবতে পারি, জিভ বের করতে পারলে একবার বেরোচ্ছে, একবার ঢুকাচ্ছে, ঠিক মতো বের করতে পারছে না, আঙুল টাঙুলগুলো বেঁকে যাচ্ছে, স্পাজম, কনভালশন হতে পারে। আমরা ইপিকাক ভাবতে পারি, 3টে মাত্র সিমটম ইপিকাকে, আর কিচ্ছু নেই। ক্লিন টাং, কনস্ট্যান্ট নসিয়া, সবসময় বমি বমি ভাব, আর জিভ খুব পরিষ্কার, আর বুকের মধ্যে ঘর ঘর শব্দ, আর আর পাতলা পায়খানা করতে পারে, সবুজ রঙের ইপিকাক, গ্রাসি গ্রিন স্টিল লাইক বেলেডোনা, এই পিকাক। আমরা ইপিকাক ভাবতে পারি। আমরা এপি স্মেল ভাবতে পারি, যখন বলছে মা মশা কামড়াচ্ছে, ছোটো ছোটো বাচ্চা বলছে মশা কামড়াচ্ছে, মানে কি? স্টিঙ্গিং পেইন, টিচিং পেইন, ইউরিন স্কান্টি, কিডনির উপরে কাজ করে এপি স্মেল, প্রস্রাব হচ্ছে না, জ্বলে যাচ্ছে, ছটফট করছে বাচ্চা, রাগ করছে, মশা কামড়াচ্ছে, আমাকে এই কামড়াচ্ছে, টিচিং পেইন, প্রস্রাব কম, পিপাসা নেই, ঘুম ঘুম ভাব, আমরা এপি স্মেল ভাবতে পারি। আমরা ব্রায়োনে ভাবতে পারি, সিমটম বলেছি, জেলসিমিয়ামের সিমটম বলেছি, আমরা আর্সেনিকের সিমটম বলেছি, আমরা পালসিটেলার সিমটম বলেছি। সো হাম শেষ করলাম। আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা। শুভরাত্রি।